চ্যাপ্টারের নাম হচ্ছে তড়িৎ বিভব। ঠিক আছে, তড়িৎ বিভব। এটাকে আমরা ইংলিশে বলছি ইলেকট্রিক পোটেনশিয়াল। এর যতটা কনসেপ্ট দরকার আমরা আমাদের আগের ক্লাসে সবগুলো হয়ে গেছে কমপ্লিট। তো যাই হোক, এই তড়িৎ বিভবে আজকে যেটা জানার বিষয় আছে সেটা হচ্ছে আমাদের সমবিভব তল। দেখো, সমবিভব তল জানার আগে কয়েকটা জিনিস জাস্ট সিম্পলি জানতে হবে। তোমরা প্রত্যেকেই জানো, তোমরা যেহেতু ক্লাস 12-এ যেহেতু আমাদের যে ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারটা রয়েছে, তো সেখান থেকে সেকেন্ড চ্যাপ্টারে যেটা আমরা জানি যে ইলেকট্রিক ফিল্ডের যে মান যে কোনো একটা চার্জের জন্য, যে কোনো একটা চার্জ, মনে করি এটা প্লাস কিউ একটা চার্জ হতে পারে বা নেগেটিভও হতে পারে, যে কোনো চার্জের জন্য একটা নির্দিষ্ট দূরত্ব মনে করো, এটা পি একটা যে কোনো বিন্দু মনে করো। তো এই পি বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের মান কত পেয়েছিলাম? এটা বলছে 1/4 এপসাইলন কিউ বাই আর, যদি এটা ডিস্টেন্সটা আর হয় তবে। ঠিক আছে, আর ই যে আছে মানে ইলেকট্রিক ফিল্ড, এটা কিন্তু নিঃসন্দেহে একটা হচ্ছে ভেক্টর রাশি, সরি আর স্কোয়ার। ঠিক আছে, আর স্কোয়ার, হ্যাঁ, এটা একটা নিঃসন্দেহে ভেক্টর রাশি। যদি ভেক্টর রাশি হয় তাহলে এর একটা দিক থাকবে, একটা তো মান পাচ্ছি যাকে বলছি আমরা ম্যাগনিটিউড, এবং একটা দিক থাকবে। সেই দিকটা কোন দিক থাকবে না, যদি পজিটিভ চার্জ থাকে তাহলে সেই পজিটিভ চার্জ থেকে যেই পয়েন্টে বের করছি সেই পয়েন্টের দিকটাতে, মানে এই বরাবর হচ্ছে পি মানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এটা হচ্ছে এর ডিরেকশন। মনে পড়ছে? তো যাই হোক, এখানে আমরা এটা হচ্ছে মান, আর যখনই আমরা একটা ডিরেকশন নেব তখন এখানে আর ক্যাপ নিচ্ছিলাম, তখন এখানে ভেক্টর চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে আমাদের এর ফর্মুলা। কিন্তু যখন আমরা এখানে কাজগুলো করছি তো সেক্ষেত্রে দিকটা তো অবশ্যই নিতে হবে, কিন্তু আমি মোটামুটি শুধু মানগুলো যেগুলো দরকার না জানলেই নয় সেগুলো আমি বলছি। তাহলে তোমরা বলবে যে এর যে মানটা সেটা হচ্ছে 1/4 এপসাইলন কিউ বাই আর স্কোয়ার। ঠিক, এটা জেনে এসেছো, এটা কি করে এসছে এটা আমি এখন বলছি না। ঠিক আছে, প্রত্যেকেই জানো। চলো, তাহলে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম। যদি বলে এই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল কত হবে, তো ইলেকট্রিক পোটেনশিয়াল মানে ভোল্টেজের কথা বলছে ইনডাইরেক্টলি। তাহলে সেই ভি মানে ভোল্টেজ, তাহলে সেই ভি এর মান কত পেয়েছিলাম বলো তোমরা? 1/4 এপসাইলন কিউ বাই আর। অনেকে বলতে পারো যে আমরা তো স্যার এপসাইলন জিরো পড়ে এসেছি। এপসাইলন জিরোটা হচ্ছে শুধুমাত্র শূন্যস্থান বা বায়ু মাধ্যমের জন্য, কারণ শূন্যস্থান এবং বায়ু মাধ্যমের ক্ষেত্রে এই এপসাইলন জিরোর যে মানটা মানে এই মানে অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি যে এপসাইলন ইকুয়াল টু হচ্ছে কে এপসাইলন জিরো। ঠিক আছে, তো বায়ু বা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই কে এর মানটা 1 হয়ে যায়, তখন সেক্ষেত্রে এপসাইলন মানে যা এপসাইলন জিরো তাই বোঝায়। কেন? কে এর মান যদি 1 হয় তো 1 গুণ করলে ওটাই আসবে, এপসাইলন সমান এপসাইলন জিরো। তো তখন আমরা এখানে শুধুমাত্র এপসাইলন জিরো লিখবো বায়ু বা শূন্য মাধ্যমের জন্য, আর এটা যে কোনো মাধ্যম হলে তখন আমরা লিখবো এপসাইলন। বোঝা গেল ব্যাপারটা? তো ঠিক আছে, এটা নিয়ে কোনো চিন্তার কোনো কারণ নাই, এটা আমরা বুঝে গেলাম। ঠিক আছে, এগুলো সব আগে শিখে নিয়েছি, কারণ যেহেতু আমরা এইটা জিনিস বোঝাবো এগুলো একটু জানতে হবে, মানে প্রিভিয়াস নলেজটা থাকাটা জরুরি। ঠিক আছে, তাহলে ইলেকট্রিক ফিল্ড পেয়ে গেলাম, ইলেকট্রিক পোটেনশিয়াল পেয়ে গেলাম, আর কি জানি আমরা বলো? স্থিতি শক্তি। বলো, স্থিতি শক্তি বা পোটেনশিয়াল এনার্জি। এটা কোন এনার্জি? এনার্জি আর কিছুই না, আমি ধরে নাও একটা বাহ্যিক এজেন্ট, মানে আমি একজন বাইরের একজন ব্যক্তি। আমি কি করলাম, একটা কোনো ইউনিট চার্জকে, ইউনিট মানে কি একক আধান, হতে পারে 1 কুলম বা 1 স্টেট কুলম, এই 1 কুলম একটা আধানকে অসীম দূরত্ব থেকে আমি নিয়ে আসছি, এরকম ঠেলে নিয়ে আসছি কোথায়? এই চার্জটার কাছাকাছি। তাহলে এইটা তো পজিটিভ চার্জ, এটাও পজিটিভ চার্জ, তাহলে এই চার্জটা একে কি করবে? ঠেলবে। কার জন্য? এই ইলেকট্রিক ফিল্ডের জন্য। ইলেকট্রিক ফিল্ড মানে ইনডাইরেক্টলি এই দিকে এক প্রকার বল কাজ করছে, ফোর্স, তাই তো? তাহলে যদি ফোর্স এদিকে কাজ করে আর আমি এদিক থেকে আধানটাকে নিয়ে যাচ্ছি, আমাকে বলের বিরুদ্ধে কাজ করতে হবে নাকি বলের দ্বারা?
বিরুদ্ধে। তো যে কাজটা বলের বিরুদ্ধে হবে সেখানে আমাকে শক্তি ব্যয় করতে হবে। আমার যে শক্তিটা ব্যয় হলো, এই শক্তিটা গেল কোথায়? এই শক্তিটা এই আধানটার মধ্যে জমা হয়ে যাচ্ছে। কি হচ্ছে বলো? জমা হয়ে যাচ্ছে। যে শক্তিটা আমি ব্যয় করলাম বা আমি যে কাজটা করলাম, দেখো কাজ মানে কিন্তু শক্তি। কাজ আর শক্তি কি একই জিনিস? কাজের একক যেমন জুল, শক্তির একক কিন্তু জুল, তাই তো? তাহলে আমি যে কাজ করলাম বা আমি যে শক্তিটা ব্যয় করলাম, সেই শক্তিটা চলে যাচ্ছে ট্রান্সফার হয়ে আধানটার মধ্যে। সেই শক্তিটার নামই হচ্ছে ওই মানে আধানটার কি বিভব, মানে এই পয়েন্টে বিভব। এবং এই দুটো আধান পাশাপাশি থেকে এই দুটোর মধ্যে যে শক্তিটা জমা হয়ে থাকলো, সেই শক্তিটার নাম হচ্ছে স্থিতি শক্তি। সেটা কি লিখছি? ইউ দিয়ে। বোঝা গেল? শক্তি দুই রকম হয়, একটা স্থিতি, একটা গতি। তো ইউ ফর হচ্ছে স্থিতি শক্তি। তাহলে সেক্ষেত্রে মানটা কত পেয়েছিলাম বলো? Q1 Q2 বাই আর। এই যে আমি এখানে Q2 চার্জকে নিচ্ছিলাম মনে করো, তাহলে একটা Q2 চার্জকে ওখান থেকে এখানে নিয়ে এসে রেখেছি। এটাও কিন্তু পজিটিভ চার্জ, বলে কিন্তু বলের বিরুদ্ধে কাজ করতে হয়েছে। তাহলে এটা হচ্ছে কি ইলেকট্রিক পটেনশিয়াল বা স্থিতি শক্তির ফর্মুলা। এই তিনটা আমাদের জানা আছে। এবার আজকে যেটা পড়বো সম বিভব তল। দেখো যদি ভালো করে কথাটাকে লক্ষ্য করো, সম মানে সমান, বিভব মানে পটেনশিয়াল। তাহলে ইলেকট্রিক পটেনশিয়ালের মানটা নিশ্চয়ই সমান থাকবে। যে তলে, সেই তলটার নাম বলবো সমবিভব তল। তাহলে স্যার কেমন হতে পারে? চলো আমি একটা আধান নিয়ে বলি। দেখো একটা আধান থাক বা একাধিক আধান থাক, আধানের জন্য চারদিকে একটা কি করছে বলো, একটা ইলেকট্রিক পটেনশিয়াল তো থাকবেই। চলো ঠিক আছে, এটা একটা যে কোনো প্লাস কিউ চার্জ নিলাম। এই চার্জটা, এটা চার্জ আছে মনে করো, এই চার্জটা থেকে আমি যে কোনো একটা ডিস্টেন্স নিলাম, আর ডিস্টেন্স, এটা আর ডিস্টেন্স। মাধ্যমটা বলে দিই, এটা মনে করো শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যম। চলো শূন্য হোক বা বায়ু হোক, এটা মাধ্যম কিন্তু ইপসাইলন জিরো থাকবে। আর যদি কোনো এমন একটা মাধ্যম আছে যার ডাই ইলেকট্রিক কে আছে, বা ওটাকে আমরা কি বলি পরাবৈদ্যুতিক ধ্রুবক কে আছে, কে এর মান একের বেশি হতে পারে বা একের কম হতে পারে, যাই হোক না কেন, কম হবে না বেশি হবে, তো যাই হোক। তো এটা ধরে নাও যে কোনো একটা শূন্য মাধ্যমে রাখা আছে বা বায়ু মাধ্যমে রাখা আছে। তাহলে শূন্য বা বায়ু মাধ্যমে এই যে কিউ চার্জ থেকে আর দূরত্বে এই পয়েন্টে কত পেলাম ভি এর মান? তোমরা বলবে 1/4 পাই এপসাইলন জিরো কিউ বাই আর। কেন জিরো নিলাম? শূন্য মাধ্যম তাই। তাহলে এই ডিস্টেন্সটা ধরে নাও, এখানে মনে করো এই জায়গাটা ফোকাস করো, হ্যাঁ এটা হচ্ছে স্পেস একটা। এখানে কোন মাধ্যম আছে? এখানে বায়ু মাধ্যম, মানে বাতাস আছে তো, এটা বায়ু মাধ্যম। তাহলে এই বায়ু মাধ্যমে কি করলাম, এইরকম একটা আমি আধান নিয়েছি জাস্ট মিডিলে। তাহলে এখান থেকে এটা কিন্তু লম্বা হয়ে আছে, এটা একটা দণ্ড আছে, দণ্ড কিন্তু এটা গোল আছে, মানে চার্জ মানে একটা ওর সবসময় আকার গোল থাকবে, গোলাকার। তো ঠিক আছে, মনে করো এটা গোলাকার আছে, মনে করো মিষ্টি আছে, ঠিক আছে, রসগোল্লা। তাহলে এই চার্জ থেকে আমি এটা ডিস্টেন্স আর, মানে এটা বলছি আমি আর ডিস্টেন্স। এর কত পেলাম আমি মানে ইলেকট্রিক পোটেনশিয়াল 1/4 পাই এপসাইলন জিরো কিউ বাই আর। এখান থেকে আর এখানে নাও, কত হবে? 1/4 পাই এপসাইলন জিরো কিউ বাই। আচ্ছা এটা স্কেলার না ভেক্টর কোয়ান্টিটি? স্কেলার। পোটেনশিয়াল এবার দিক থাকবে নাকি? বিভব, স্কেলার আসে, ঠিক আছে। তাহলে এই চার্জটা থেকে আর দূরত্বে এখানে কত পেলাম পোটেনশিয়ালের মান? এখানে আর দূরত্ব সেম, এখানে এখানে তার মানে দেখো তো সবগুলো পয়েন্ট কোথাও না কোথাও মনে হচ্ছে একটা গোল হচ্ছে না, একটা একটা গোলক তৈরি হচ্ছে না? ইমাজিন করো, মানে এইরকম। এই যে একটা গোলাকার যদি হয়, এখান থেকে দেখো এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, এই ডিস্টেন্স, প্রত্যেকটা ডিস্টেন্স দেখো সমান আছে না? এগুলো সবগুলো তো আর একই গোলাকার আছে, মানে একই গোলকের ব্যাসার্ধ। এটা এটা কিন্তু বৃত্ত নয়, রিং নয়। রিং মানে হচ্ছে 2D বস্তু হয়ে গেলে, এটা কিন্তু 3D, এটা গোলক এরকম আছে ব্যাপারটা। ফুটবল, তো ফুটবলের কেন্দ্র থেকে তুমি যেখানেই যাও ওই তলে প্রত্যেকটা ডিস্টেন্স কত আর। তাহলে এই সবগুলো যতটা আমি আর যেখানেই যাচ্ছি, তাহলে একটা কি তল কল্পনা করতে পারছি? তাহলে সেই তলটার প্রত্যেকটা পয়েন্টে বিভবের মানটা কত? 1/4 পাই এপসাইলন জিরো কিউ বাই আর। তাহলে আমরা কি বলতে পারি যে
তাহলে এই যে কোনো আধানের জন্য, একটা সিঙ্গেল চার্জের জন্য, তার মানে একটা গোলাকার তল পাচ্ছি, সেই তলটার প্রত্যেকটা বিন্দুতে বিভবের মান সমান, সেই তলটাকেই বলবো আমরা সমবিভব তল। বোঝা গেছে? তাহলে যে কোনো একটা ইউনিট চার্জের জন্য, সেটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক, সেই চার্জটার জন্য একটা যে আমরা তলটা পাবো, যার নাম হচ্ছে সমবিভব তল, সেই তলটা কেমন দেখতে হবে? গোলাকার। বৃত্তাকার না, আবার বৃত্ত মানে 2D হয়ে গেল, গোলাকার মানে 3D, একটা গোলক হয়ে গেল। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে আমরা বলতে পারি ধনাত্মক একক বলতে পারি, বা একটি চার্জ বলতে পারি, সিঙ্গেল চার্জ, একটি আধানের এর মান কিউ মনে করো, জন্য সমবিভব তল একটি কি গোলক, বা গোলকের কি বল তল। ব্যাপারটা ক্লিয়ার হয়েছে? লেখার দরকার আছে কি? লিখবে, লিখে নাও হালকা করে, আর না লিখলেও চলবে। এবার ঠিক আছে, এবার ধরে নাও তুমি বলছো যে স্যার এই আর এর মানটা আমি একটু বাড়াবো, বৃদ্ধি করব, করতেই পারি। যদি আর এর মানটা বাড়িয়ে একটু বাড়িয়ে দিলাম, আর একটু বাড়িয়ে দিলাম, তাহলে সেক্ষেত্রে তাহলে এইরকম তলটা হবে না নিশ্চয়ই? তাহলে এটা কোন তল? সমবিভব তল। তাহলে এইখানে যদি আমি ভি এর মান বের করি, যে মানটা পাবো এখানে বের করলে তাই পাবো, এখানে তাই পাবো, সবগুলো পয়েন্টে কি সেম পাবো। তাহলে সবগুলো পয়েন্টে যদি সেম পাচ্ছি বিভবের মান, এই তলটার নাম হচ্ছে, এই তলটার নাম সমবিভব তল। ব্যাপারটা বোঝা গেছে? স্যার যদি বলি স্যার এইখানে যে মানগুলো পেলাম, এইখানে যে পেলাম মানগুলো, এই বিভবের যে মান কেমন, সমান না অসমান? তাহলে এটাও কিন্তু একটা সমবিভব তল। এর মানেটা হচ্ছে যতটা অবধি রেড আছে, সবগুলো রেড পয়েন্টটাতে বিভবের মানটা একই মান সবগুলোতে, কিন্তু যখনই ব্ল্যাকটা বলছি, তো ব্ল্যাকগুলোতেও মানটা যে আছে সবগুলো সমান, কিন্তু এরা পরস্পর সমান নয়। আবার এর মান যদি 10 হয়, এরও মান 10 হবে, এই যদি 20 হয়, এও 20 হবে। আর তোমরা বলো যে লালটাতে বেশি বিভবের মান নাকি কালোটাতে? অবশ্যই এটা বেশি কাছে আছে, আধানের কাছে আছি, তো বেশি আমি ফিল করছি ওর প্রভাবটা। আমি দূরে আছি তো ফিল কম করব। ক্লিয়ার না? ক্লিয়ার না? তো ব্যাপারটা এরকমই বাস্তব জীবনেও তাই, কাছে থাকলে বেশি ফিল, দূরে থাকলে কম ফিল। ওকে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা সমবিভব তলটাকে কল্পনা করতে পারি। কিন্তু যদি এখানে একটা প্রশ্ন করা হয়, এই আর এর মানটা বাড়তে 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 চলে গেলাম বহুদূর, তাহলে সেক্ষেত্রে যদি একটা নির্দিষ্ট জায়গা থেকে যদি তুমি বহু দূরে চলে যাও, তাহলে সেক্ষেত্রে এই লাইনটা তোমার কোথাও না কোথাও মনে হবে যেন লাইনটা এভাবে গেছে, মনে হবে? মনে হবে কি হবে না? তাহলে এইখানটা যদি আমি এটুকু ডিস্টেন্স নিই, তাহলে এইখানে বিভবটা কেমন হয়ে গেল? সমতল হয়ে গেল। কথা বুঝছো কি বলছি আমি? যদি এই মানটা এদিকে বাড়তে বাড়তে যদি এই বরাবর যায় তলটা, এই বরাবর মানে এই বরাবর আছে মনে করো গোলকটা, তা যখনই এটা যখন কার্ভ হচ্ছে, এভাবে যখন কার্ভ হচ্ছে, তাহলে সামান্য ডিস্টেন্সে দেখো তো এটা কি একটা সমতল না বলীয় তল? সমতল হয়ে যাচ্ছে। তাহলে আর এর মান যদি অনেক দূর অবধি চলে যায়, প্রায় ইনফিনিটি, যদি আর টেন্স টু ইনফিনিটি হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে সমবিভব তলটা আর গোলাকার থাকে না, কেমন হয়ে যায়? সমতল হয়ে যায়। তখন এই সমবিভব তলটা হয়ে যাবে কি বলো? সমতল হয়ে যাবে। সমতল আর সমবিভব তল কিন্তু এক নয়, ঠিক আছে? মানে এই বিভবটা এখানে সমতলের মতো কাজ করছে, কিন্তু এটা কখন? আর যখন কত? ইনফিনিটি। আর আর যখন একটা লিমিটেড মান, আর কত? লিমিটেড মানে একটা ভালো কাছাকাছি মান, তখন কেমন? গোলীয় তল মানে, হ্যাঁ ঠিক আছে, গোলীয় তল। ব্যাপারটা বোঝা গেছে? ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা একটু দেখে নেব, লেখার দরকার নেই কোথাও কিছু, ছেড়ে দাও। চলো বলি, দেখো কি লেখা আছে, খুব ভালো করে বোঝো। দেখো বলেছে একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল। ঠিক আছে, এর আগে যেটা পেলাম, এর আগের যে আমরা পেলাম সমবিভব তলটা পেলাম, সেখানে ছিল কি একটা সিঙ্গেল চার্জের জন্য, প্লাস কিউ, পজিটিভ একটা চার্জের জন্য। তো
তো সেখানে যে আমরা পেয়েছিলাম ইলেকট্রিক ফিল্ড পেয়েছিলাম, তো সেটা ছিল বহির্মুখী, মানে চারদিকে বাইরের দিকে বেরিয়ে গেছিল। কিন্তু এখানে যে তলটা আমরা দেখব সেটা কার জন্য? একটি সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য। এবার স্যার কাকে বলবো স্যার সুষম তড়িৎ ক্ষেত্র? তো বলছে সুষম কথার মানে হচ্ছে সমানভাবে বিন্যস্ত, ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি। তার মানে নিশ্চয়ই তাহলে স্যার লাইনগুলোর মাঝে যে গ্যাপটা প্রত্যেকটা জায়গায় কি থাকবে? ফিক্স থাকবে। তার মানে এটা যদি স্যার একটা লাইন হয়, এটা একটা লাইন, লাইন মানে ইলেকট্রিক লাইন বা যাকে আমরা বলি বলরেখা বলি। দেখো তো প্রত্যেকটা লাইন যে আছে পরস্পরের সঙ্গে সমান্তরাল না? তাহলে এইখানে যে ইলেকট্রিক ফিল্ডটা পাচ্ছি, যাকে আমরা ই দিয়ে বলি, সেই ইলেকট্রিক ফিল্ডটা এইখানটাতে হচ্ছে সুষম। ঠিক আছে, মানে তড়িৎ ক্ষেত্র এখানে কি আছে? সুষম আছে। তাহলে এই একটা সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য আমরা কেমন পেয়ে যাবো? সমবিভব তল। ঠিক আছে, তাহলে বলো, তাহলে ধরে নাও এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, এখানে একটা চার্জ আছে, সবগুলো মনে করলো পজিটিভ চার্জ মনে করো। কোন চার্জ? আর এটি মনে করো নেগেটিভ চার্জ। তোমরা জানো যে ইলেকট্রিক ফিল্ড অলওয়েজ স্টার্টস ফ্রম পজিটিভ চার্জ অ্যান্ড এন্ডস ইন নেগেটিভ চার্জ। মানে কি শুরু হবে ধনাত্মক থেকে, শেষ হবে ঋণাত্মকে গিয়ে। তো ঠিকঠাক ছবি আছে তাহলে। তাহলে তোমরা বলো এখানে এই আধানটার জন্য বা এই আধানগুলোর জন্য আমি যদি বলি যে এইরকম একটা জায়গায় ইলেকট্রিক ফিল্ডের মানটা, ইলেকট্রিক ফিল্ড ভুলে যাও, ভি এর মানটা সমান হবে না কম বেশি হবে? সমান হবে। কেন? দেখো কিউ বাই আর আছে, প্রত্যেকটা আর তো ফিক্স আছে না? তাহলে তোমরা কি বলতে পারবে যে এইখানে যে তলটা আছে, তাহলে সেই তলটা কেমন? একটা সমবিভব তল। বোঝা গেল? জানি ব্যাপারটা। এইখানটাতে তুমি যে পাবে এই ভি এর মানটা, যে মানটা পাবে এখানে কি সেম পাবে নিশ্চয়ই? এখানে কি সব সেম পাবে? কেন? কারণ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট অবধি ই এর মানটা ফিক্স আছে। ঠিক আছে, যদি আমি বলি এইখানটাতে, তাহলে বলো এইখানটাতে সেই বিভবের মানটা কি হবে? কম বেশি হবে না সমান হবে? সমান থাকবে। তাহলে এই তলটাতে এই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলোর নিজেদের মধ্যে বিভবের মান কোনো পার্থক্য নাই, কিন্তু এই তল এবং এই তলের পার্থক্য আছে। আছে না নাই? কোথায় মান বেশি? এখানে না ওখানে বেশি? এখানে বেশি। এখানে মানে কোন দিকে বলো? বাঁ দিকে বেশি, এদিকে বেশি আর এদিকে কম। যত ডান দিকে যাবো তত কি হবে? কম হবে। তাহলে এইগুলো হচ্ছে আমাদের সমবিভব তল। এটা আমি আঁকতে পারছি না, মানে ব্যাপারটা এমন আছে, এই যে যদি লাইনগুলো এভাবে যায়, ঠিক আছে, তাহলে তলটা আছে এভাবে। এর প্রত্যেকটা জায়গায় কি আছে বলো? সমান আছে মান, ভি এর মান সমান আছে। বুঝতে পেরেছো? এটা এভাবে এঁকেছি মানে কি আমি দেখার জন্য, যেটা 3D বস্তু দেখা যাচ্ছে না বলে। এমনি আঁকলে একটা লাইন হবে সিম্পলি, আর এরকম দেখেছি মানে কি তলটা এভাবে আছে। বোঝা গেল ব্যাপারটা? যায়নি? তুমি বুঝতে পারছো না মনে? তো কোথায় হারিয়ে গেছো এদিকে? এদিকে ফোকাস করো, এদিকে। কি ঘুম পেয়েছে নাকি? হ্যাঁ, ওকে ফাইন। দেখো এই ঘরে আসলে অনেকের ঘুম পেয়ে যায় খালি। ঠিক আছে, হ্যাঁ, না না ফ্যান করলে অবস্থা খারাপ হবে। দেখো তাহলে এখানে মোট কতগুলো তল নিলাম? 4টা তল নিয়েছি আমি বোঝানোর জন্য। এইখানটাতে এটা যদি এখানে যদি বিভবের মান V1 হয়, এখানে V2, এখানে V3, এখানে V4, একদম। তাহলে নিশ্চয়ই স্যার V1 ইজ গ্রেটার দেন V2 ইজ গ্রেটার দেন V3 গ্রেটার দেন V4। ঠিক, কারণ যত পজিটিভের কাছে তত ওর ধনাত্মক, মানে ব্যাপারটা বুঝবে, যেখানে পজিটিভ চার্জ ওখানে ধনাত্মক মানে বিভব, নেগেটিভ চার্জ ঋণাত্মক বিভব। তো আধান সবসময় কোন দিক থেকে কোন দিকে যায়? পজিটিভ থেকে নেগেটিভের দিকে। মানে দেখো সবসময় খেয়াল রাখবে, আধান সবসময় চাইবে উচ্চ বিভব থেকে যাবে নিম্ন বিভবের দিকে। যেমন কারেন্ট, কারেন্ট কোন দিকে কোন দিকে যায়? উচ্চ ভোল্ট থেকে লো ভোল্টের দিকে। কারেন্ট কিন্তু বলেছি, ইলেকট্রন বলিনি কিন্তু, আবার ইলেকট্রন দিক উল্টো। আবার ইলেকট্রনের যে আবার মুভমেন্ট নেগেটিভ থেকে পজিটিভের দিকে, মানে কম বিভব থেকে বেশি বিভবের দিকে। কিন্তু কারেন্ট বললে কেমন? তো এখানে আমি যেটা তুলনা করছি সেটা হচ্ছে কি বলতো, আধানটাকে বলছি কারেন্টের সঙ্গে আর ভোল্টকে বলছি ভোল্টের সাথে। তো এখানে ইলেকট্রিক ভোল্ট বেশি, এখানে ভোল্ট কম, এটা উচ্চ বিভব, এটা নিম্ন বিভব। তো বলেই তো V1 ইজ গ্রেটার দেন V4। কিন্তু
যেহেতু ইলেকট্রিক ফিল্ডটা সুষম আছে মানে কি এদের যে গ্যাপটা যেমন আছে, ধরে নাও প্রত্যেকটা গ্যাপ ফিক্স আছে, তাহলে এদের মধ্যে যে পার্থক্য মানটা আসবে, এদের পার্থক্য সেম আসবে, এদের পার্থক্য সেম আসবে। কেন? চলো ধরে নাও এই মানটা আছে মনে করো 20 ভোল্ট, ঠিক আছে, এটা একটু কম হবে 15 ভোল্ট, এটা আরো কম 10 ভোল্ট, এটা আরো কম 5 ভোল্ট। তাহলে বলো তো এই দুটো তলের মধ্যে বিভব পার্থক্য কত? স্যার 20 থেকে 15 গেলে 5। তাহলে এখানে হচ্ছে আমি পেয়ে গেলাম V1 ডিফারেন্স, V2 হচ্ছে 5 ভোল্ট। এই দুটো তলের মধ্যে কত গ্যাপ? 5। দেখো 15 থেকে দেখো V2 লেস কত V3 কত বলবে? তাহলে এই 15 থেকে 10 গেলে 5 ভোল্ট। দেখো প্রত্যেকটা জায়গায় দেখো কি আছে? ফিক্স আছে। কেন? সুষম আছে বলে, এবং প্রত্যেকটা গ্যাপ ফিক্স আছে বলে। ক্লিয়ার না? ক্লিয়ার না? অনেকে হয়তো ভাবতে পারে স্যার এখানে মান তো অনেক কম, এখানেও মান অনেক কম, এখানে মান অনেক বেশি, এখানেও বেশি, কিন্তু গ্যাপটা দেখো সমান সব জায়গায়। বুঝতে পারছো কি পারছো না? হ্যাঁ, সুষম আছে তাই। ঠিক আছে, তাহলে তাই এইটা হয়ে গেল আমাদের সমবিভব তল। তাহলে বলো তো এই তলটাকে ইলেকট্রিক লাইনগুলো কিভাবে কাট করেছে? 90 ডিগ্রি কোণে বা সমকোণে কাট করেছে। ঠিক আছে, এবার যদি আমি বলি এটা একটা ইলেকট্রিক ফিল্ড, আরেকটা আমি তল এরকম আঁকছি, এখানে আরেকটা তল আঁকছি যেখানে আমি অন্য আরো চার্জ নিচ্ছি, মনে করো এটা একটা, এটা একটা, এটা একটা, এই যে দেখো এগুলো সবগুলো আছে সমান্তরাল। হ্যাঁ, একটু আঁকতে হয়তো ভুল হচ্ছে আমার, কারণ যেহেতু হাত দিয়ে আঁকছি, স্কেল নাই আমার হাতে। এবার এখানে একটা তল নিলাম, বলো দেখি এইখানটাতে বেশি পাবো আমরা বিভব নাকি এখানে? এখানে বেশি পাবো। কেন? এখানে ইলেকট্রিক ফিল্ডের লাইনগুলো বেশি ডেনসিটি আছে, ঘনত্ব যখন বেশি এর মানে বিভবের মানটাও কি বেশি। তাহলে এইখানকার ভোল্টেজ এখানকার থেকে অবশ্যই বেশি আছে। তাহলে যত বেশি লাইনগুলো ঘন তত বেশি ভোল্টেজটা জোরালো। বুঝতে পারছো ব্যাপারটা? আর এখানে কম জোরালো, কম বিভব। ঠিক আছে, ওকে ফাইন। এবার যদি স্যার সুষম না হয়, যদি অসম হয়, অসম মানে কি এরকম আছে চার্জগুলো, এরকম আছে ইলেকট্রিক ফিল্ডগুলো, তাহলে বলো তো এটা একটা তল নিলাম মনে করো, এটা একটা তল নিলাম, বলো কোনটা তলে বেশি পাচ্ছি ভোল্টেজের মান? এটাতে। ঘনত্ব বেশি, ভোল্ট বেশি, ঘনত্ব কম, ভোল্ট কম। বোঝা গেল ব্যাপারটা? এবার যদি বলা হয় এই তলটা সমবিভব তল হবে কি হবে না, আমরা এটুকু বলবো স্যার যদি এই মানে অ্যাকচুয়ালি এই যে গ্যাপগুলো আছে যদি ফিক্স থাকে তাহলে বলবো সমান, আর কম বেশি হলে সমান হবে না। কিন্তু এখানে দেখো সমান হওয়ার চান্স আছে। কেন? এটা তো এভাবে নেই, এটা তো এভাবে না, এটা তো এভাবে আছে, যে লাইনগুলো কাট করেছে দূরত্ব দেখো সবগুলো কি আছে? ফিক্স আছে, তাহলে সমান আসবে তা। ঠিক আছে, কিন্তু এইখানে যে মানটা দেখো এই মানটার সঙ্গে এই মানটা সমান হবে না, এখানে বেশি এখানে কম। মোটামুটি বোঝা গেছে? দেখো ও বলছে যদি একটা পজিটিভ চার্জ থাকে এবং একটা নেগেটিভ চার্জ থাকে, চলো ঠিক আছে, এটা একটা মনে করো পজিটিভ চার্জ প্লাস কিউ, ঠিক, এটা একটা নেগেটিভ চার্জ মাইনাস কিউ। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, এবার বলো তোমরা আমাকে পজিটিভ চার্জ থেকে ইলেকট্রিক যে লাইনগুলো বা বলরেখাগুলো কোন দিকে যাবে? বহির্মুখী না অন্তর্মুখী? বহির্মুখী। হ্যাঁ, তাহলে নিশ্চয়ই চার্জগুলো মানে ইলেকট্রিক লাইনগুলো এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, এইদিকে যাবে, ঠিক, আর সবাই যাবে এখানে এদিকে, 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 এদিকে। মারাত্মক ছবি আসছে তো, ওকে ফাইন, ঠিক আছে। নেগেটিভ কোন দিকে নেবে? মানে টানবে, তাই তো, মানে এইভাবে যাবে, মানে এটা এভাবে দেখাচ্ছি আমি, ঠিক আছে। আর এ কি বলো? টানবে, তাই তো। তার মানে কোথাও না কোথাও এই লাইনটা সরাসরি মিলে যাবে এখানে। যদি এখান থেকে লাইন আসে তার মানে কি এই যে লাইনটা আসছে আর এই যে এখানে যাবে, তাহলে নিশ্চয়ই এই তার মানে বেঁকে এদিকে আসবে তাহলে।
এইদিকে যাচ্ছিল, মানে এ টানছে এ দিচ্ছে, তাহলে এটা তো এখানে বেঁকে আসবে, আসবে না? কথা বুঝছো কি? আমি ছবিটা আঁকছি, এ বেরোচ্ছে এ নিচ্ছে, কারণ নেগেটিভ তো নেবেই। মানে এরা যে আসবে তখন এদের দম নাই, তোরা ওদিকেই যা। কথা বুঝতে পারছো কি? এবার প্রত্যেকটা কথা ভালো করে মন দিয়ে শোনো। যেহেতু সমবিভব তলকে ইলেকট্রিক লাইনগুলো কাট করবে লম্বভাবে, যদি লম্বভাবে কাট করে, তাহলে নিশ্চয়ই দেখো তো, আমি একটা তলটা আঁকার চেষ্টা করছি, এখানে আঁকতে পারবো কিনা আমি জানি না। দেখো তো, এটা লাইনটা কাট করলো লম্বভাবে, একে কাটছে লম্বভাবে, কাটছে কাটছে কাটছে, দেখো তো তলটা এভাবে আসছে না? মানে আমি বলছি এমন একটা তল তৈরি হবে, যেই তলটার প্রত্যেকটা জায়গায় এই যে রেখাটা আছে কেমন কাট করবে, লম্ব। লম্ব আছে না, এখানে, 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 দেখো প্রত্যেকটা জায়গায় দেখো লম্ব আছে না? তাহলে এটা তাহলে কি সমবিভব তল এদিকটা, তাহলে এদিকটা কি হবে, সেম ভাবে ওইভাবে। মানে আমি যেটা বলতে চাইছি, এই যে দেখো, ওই হলো রে বাবা, ঠিক আছে, মনে করো ধরে না আমি তো হাত দিয়ে আঁকছি নাকি, কি করবো এখানে, আর কিছু করার নাই, মোটামুটি বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে সমবিভব তল। এবার এখানটা কেমন হবে স্যার, দেখো তো, দেখো কাটছে কেমন ভাবে, দেখো কাটছে কেমন ভাবে, মানে এই লাইনটা এই লাইনটা নব্বইটি হচ্ছে কি হচ্ছে না, হালকা হচ্ছে, মানে আমি তো এখানে পুরোপুরি আঁকতে পারবো না রে বাবা, মানে বইয়ের মতো হুবহু হয়, হবে না, মোটামুটি একটা বুঝতে পারছো? দেখো তাহলে এই যে তলগুলো পাচ্ছে, এই তলগুলো দেখো, এই যে মানে দেখো, এই যে লম্বভাবে কাট করলেই হয়ে গেল, যেখানে লম্বভাবে কাট করবে সেটা কোন তল হবে, সমবিভব তল। তুমি বলবে স্যার এখানে তো হবে, এখানে এভাবে হবে, কেন হবে না? এই যে দেখো কাট, লম্ব হবে না বাবা, লম্ব হচ্ছে, এই লম্ব মানে একটা লাইন এভাবে গেলে একটা এভাবে যাবে, এটা হচ্ছে সমবিভব তল। দেখো কাট করছি করছে না, হয়ে গেল সমবিভব তল। দেখো বুঝতে পেরেছো না পারোনি? পেরেছো বুঝতে? ভেরি গুড। এটা হচ্ছে তাহলে কি পজিটিভ আর নেগেটিভের জন্য দুটোই পজিটিভ চার্জ থাকে, তাহলে কেমন হবে সমবিভব তল, দুটোই পজিটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, এটা পজিটিভ, বিকর্ষণ করবে। তার মানে দেখো, পজিটিভ চার্জের এর কাজ হচ্ছে সবসময় রেখা হবে বহির্মুখী, কেমন হবে, বহির্মুখী, ঠিক আছে? মানে এদিক থেকে যাচ্ছে এইতে আসছে, বলছে চল, ধাক্কা খেয়ে ওদিকে চলে যাবে, মানে দেখো ব্যাপারটা আমার কথা বুঝো, মানে এ তো পজিটিভ, এ ওদিকে ঠেলছে, এ ঠেলছে, যখন ঠেলবে তো কি বিকর্ষণের উপর দিয়ে উঠে যাবে না? তার মানে এরা যখন ঠেলবে তখন এ অ্যাকচুয়ালি একে ঠেলছে, ওকে ঠেলছে, মানে এ এদিক দিয়ে এদিকে বেঁকে যাবে, আর এদিক দিয়ে এদিকে বেঁকে যাবে, কেন? কারণ দুজন জনকে ঠেললে পরে বেঁকে যাবে, তাহলে নিশ্চয়ই কিছু এদিকে হবে, তাহলে কিছু, কথা বুঝছো কি বুঝছো না? বুঝছো ব্যাপারটা? মানে এ যাচ্ছিল এদিকে ঠিক, এ আসছিল, যখন দেখা হলো চলো ওদিকে চল, এই যে, আর এরা এদিকে বের হবে, কোনো সমস্যা নাই, এদিকে ঠিক আছে চলো, এদিকে কেউ বাধা দেওয়ার কেউ নাই, বুঝছো? হয়ে গেল সিম্পলি। তাহলে এইখানে তোমাকে কি আঁকতে হবে, সমবিভব তল, মানে যেই পয়েন্টগুলোতে, মানে যে লাইন বরাবর সবগুলো তল কি থাকবে, মানে লাইনগুলো লম্ব থাকবে, সিম্পলি আছে, ছবিটা দেখে তাহলে বুঝতে পারবে। দেখো একটু খেয়াল করো তো, দেখো এ যখন এদিকে আসছে, এ যখন এদিকে আসছে, দেখো তো, তার মানে দেখো তো এই জায়গাটা দেখো তো, সবগুলো কাট করছে কেমন ভাবে, লম্ব, দেখো প্রায় লম্ব কম বেশি, এদিকে আবার দেখো এভাবে কিসে, বুঝছো ব্যাপারটা না বুঝছো না? প্রায়, ঠিক, এই 3 সান ইশারায় কাফি, হ্যাঁ, আর শয়তান লাঠিতে, ভাই, হ্যাঁ। তো কি লেখা আছে, সমবিভব তলের বৈশিষ্ট্য, ঠিক আছে?
কি পেলাম 1 নম্বরে? বলো। তোমরা বললে যে স্যার প্রথমত হচ্ছে যে সমবিভব তলকে প্রত্যেকটা বলরেখা কিন্তু লম্বভাবে ছেদ করে। তাহলে 1 পেলাম যে সমবিভব তলকে প্রত্যেকটি বলরেখা সরি ছেদ করে, কি না বলছি না, ঠিক আছে। এবার দেখো এই যে কথাটা বললাম যে সমবিভব তলকে প্রত্যেকটি বলরেখা লম্বভাবে ছেদ করে, এটা প্রমাণ করে দেখাও। যদি প্রমাণ করতে বলা হয় তো কি করে করা যাবে? চলো আমি ধরে নিলাম যে এটা একটা মনে করো সমবিভব তল, ঠিক আছে। কারণ মানে দেখো ম্যাক্সিমাম তলগুলো কেমন হয়, গোলাকার হয়। যদি একটা সিঙ্গেল চার্জ থাকে পজিটিভ চার্জ, তো এটা হচ্ছে একটা সমবিভব তল। শোনো গল্প অল্প, তাহলে দেখো কিছুই বলিনি, শুরু করছি এখন। বললাম যে এটা একটা যে কোনো তল, এটার নাম সমবিভব তল। এর মানে প্রত্যেকটা জায়গায় ভোল্টেজের মানটা কি আছে, সমান, ফিক্স। আর সেই মানটা কত, এই যে 1/4πε/Q/r, ফাইন। এবার এই সমবিভব তলটাকে এই যে বলরেখাগুলো কাট করছে সেটা হচ্ছে কি লম্বভাবে, এটা আমি প্রমাণ করব। আমাকে দেখা প্রমাণ করে যে এটা 90 ডিগ্রি হবে, মানে এদিকে বা এদিকে যে হবে না আমাকে প্রমাণ করতে হবে। তো আমি এখন হ্যান্ডটাই ধরে নিলাম যেটা 90 ডিগ্রি না, না, আর দিয়ে আমি প্রমাণ করবো হ্যাঁ 90 ডিগ্রি হচ্ছে। কথা বোঝা গেল না মনে হয়? মানে আমাকে ওরা বলছে যে সমবিভব তলকে প্রত্যেকটি বলরেখা লম্বভাবে ছেদ করে, এটা ওরা বলছে। আমি বলছি না, মানি না, আমার মনে হচ্ছে এটা এভাবে গেছে এই রেখাগুলো, এটা আমার বক্তব্য, এটা হচ্ছে এটাই চাও। আর তুমি বলছো না অমনি না, তুমি বলছো এমনি যাবে বলছো, এই যে 90 ডিগ্রি হচ্ছে, আমি বলছি না এটা। তাহলে আমি এখন প্রমাণ করব যে এই যে অ্যাঙ্গেলটা আছে এর মান আমি প্রমাণ করবো কত ডিগ্রি, 90 ডিগ্রি। বুঝছো কি বুঝছো না? ভেরি গুড। তাহলে তুমি তো এটা বলে দিয়েছো বই থেকে, আমি এটা প্রমাণ করে দেখাবো যে থিটার মানটা 90 ডিগ্রি আসতে বাধ্য। তাহলে এখানে 90 মানে কি, এটা একটা এখানে একটা স্পর্শক আঁকে, তাহলে সবসময় স্পর্শকের সাথে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তাই তো? ঠিক আছে, চলো এটা তাহলে তোমাকে রেখে লাভ নাই। এবার বলো তোমরা আমাকে যে এটা যদি সমবিভব তল হয়, এটার নাম সমবিভব তল। তাহলে সমবিভব তলে তুমি বলো এইখানটাতে যদি ভোল্টেজ ভি হয়, তা এখানে কত ভোল্টেজ হবে, ভি, এখানে ভি। প্রত্যেকটা জায়গায় বিভবের মান সমান বলেই তো নাম সমবিভব তল। তাহলে যখন বিভব যখন সমান, তাহলে বিভবের পার্থক্য শূন্য। পার্থক্য কত, শূন্য, কারণ ভি মাইনাস ভি সমান শূন্য। তো দুটো পয়েন্টের মধ্যে যদি বিভবের পার্থক্য শূন্য হয়, তাহলে কোনো একটা আধানকে এখান থেকে এখানে এখানে আনতে কোনো কি কাজ করতে হবে, করতে হবে না। কারণ বিভবের পার্থক্য থাকলে তবেই আমাকে বলের বিরুদ্ধে কাজ করতে হবে। বিভবের তো পার্থক্যই নাই, এখানেও যা ভোল্টেজ এখানেও তাই ভোল্টেজ, তাহলে আধানকে নিজে কোনো কাজ করতে, তাহলে কত আমার কৃতকার্য, শূন্য। তা আমি বললাম একটা যে কোনো, এটা একটা ডিস্টেন্স মনে করো এ বি মনে করো, হ্যাঁ এ, এটা এটা নিচেই লিখি, এটা এ এটা বি। আমি কি করলাম, কোনো একটা আধানকে আমি এই এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টে নিয়ে যাব, এই ডিস্টেন্সটা বরাবর। কাজ করতে হবে, কাজ করতে হবে না কেন, এইখানটা স্যার ভি, এখানেও স্যার ভি, ভোল্টেজ পার্থক্য শূন্য, কাজের মান শূন্য। তাহলে যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে কিউ আধানকে নিয়ে যেতে কৃতকার্য ডাব্লিউ কত, শূন্য, ঠিক। এবার কার্যের ফর্মুলা কি আছে স্যার, ফর্মুলা একটাই, বল ইন্টু সরণ, ডাব্লিউ ইকুয়াল টু এফ ডি। তাহলে স্যার এফ মানে কি, মানে কার্য, তাহলে বল ইন্টু সরণ, তাহলে বল ইন্টু কত, সরণ, শূন্য। কতটা সরণ স্যার, এ থেকে বি, তাহলে সরণ স্যার এ বি, কিন্তু বল কতটা স্যার,
বল না, বল কেন শূন্য হবে? কাজ শূন্য হয়েছে, বল শূন্য হয়নি। বল কোনটা স্যার? বল হচ্ছে তোমার গিয়ে এই যে ইলেকট্রিক ফিল্ডটা এইদিকে আসে না, ই তো একটা বল। যদি ইটা এই বরাবর কাজ করে, বলটা এই বরাবর কাজ করছে, তাহলে এই বরাবর মানে এ বির দিকে উপাংশ কত বের হবে? ই কস থিটা। এটা মনে ভুলে গেছো মনে হয়, ক্লাস 11-এ ছিল যে যদি, শোনো শিক্ষার্থী বন্ধুরা তাকাও, এটা একটা লম্ব মনে করো, এটার নাম ভূমি, আর এটা মনে করো কোনো একটা ফোর্স এফ মনে করো। হ্যাঁ, খুব ভালো করে বোঝো। যদি এটা ফোর্স হয়, এফ একটা ডিরেকশন থাকবে, ওই দিক বরাবর যাচ্ছে এফ। এবার আমি ধরে নিচ্ছি এই কোণের মান হচ্ছে থিটা। তাহলে তোমরা জানো যে এই বরাবর একটা উপাংশ পাওয়া যাবে, একটা এই বরাবর। তো যার সঙ্গে থিটা থাকবে সেটা হচ্ছে এফ কস থিটা, আর যার সঙ্গে থিটা নেই সেটা এফ সাইন থিটা। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে তোমরা বলো তো, এটা তাহলে ইটা মানে কি এফ এর মতো, তাহলে এই বরাবর কোনটা পাবো উপাংশ? ভেরি গুড, তাহলে এফ কস থিটা। তাহলে এটাই তাহলে কি বল এখন? এফ কেন, ই কস থিটা, চলো মাই ফল্ট। তাহলে ই কস থিটা সমান কত? শূন্য। আচ্ছা, এ থেকে বি একটা নির্দিষ্ট মান আছে, তাহলে এটার মান তো শূন্য হতে পারে না। তো এটা যদি শূন্য না হয়, তাহলে নিশ্চয়ই এ শূন্য হবে গ্যারান্টি। তাহলে নিশ্চয়ই এটা ইমপ্লাই করছে, আমি এখানে লিখছি, আমাকে বললো দুটো রাশির গুণফল শূন্য হলে যে কোনো একটা অবশ্যই গুণ আছে, শূন্য আছে। তাহলে শূন্য আসলো কোত্থেকে? তো দুটো রাশির মধ্যে আমি এটুকু শিওর স্যার এ বির মান শূন্য নয়। কেন? এ এবং বি যে আছে দুটো একটা ডিস্টেন্স রাখা আছে, এ বি শূন্য তো না। এটা যে শূন্য যদি না হয়, তার নিশ্চয়ই এ শূন্য আছে। তার নিশ্চয়ই এটা ইমপ্লাই করছে ই কস থিটা কত? শূন্য। ই এর মান তো শূন্য নয়, তার নিশ্চয়ই কে শূন্য? ই তো কস থিটা শূন্য, তার নিশ্চয়ই কস থিটা শূন্য। কেন স্যার? ই নট ইকুয়াল টু শূন্য। যদি কস থিটা শূন্য হয়, কস কতর মান শূন্য হয়? 90 ডিগ্রির মান শূন্য হয়। তাহলে ইমপ্লাই করছে কস 90 ডিগ্রি শূন্য। তাহলে কত পেলাম থিটা বলো? 90 ডিগ্রি, শূন্য বলছে এখানে। তাহলে এটা কত পেলাম থিটা বলো? এটা পেয়ে গেলাম 90 ডিগ্রি। তাহলে হেন্স প্রুভড হলো যে হ্যাঁ স্যার সত্যি তো, যে প্রত্যেকটা বলরেখা লম্বভাবে ছেদ করে থিটার মান 90 ডিগ্রি প্রমাণ করলাম। মেটাবো? ফাইন, কোনো সমস্যা না বুঝতে। এবার যদি বলো স্যার এটা স্যার কস থিটা এসছে, এটা সাইন থিটা, কেন কোত্থেকে দেখাবো? আবার দেখাবো কি? বুঝে বলো, দেখা দিতে পারি যে এটা কেন স্যার কস থিটা আসলো, এটাই বা কেন স্যার? হ্যাঁ, ও ঠিক বলেছে, সুন্দর। এই যে এটা যদি লম্ব আঁকায়, এটা 90 ডিগ্রি, এটা একটা সমকোণী ত্রিভুজ। তো আমরা জানি যে ভূমি বাই অতিভুজ সমান কি? কস থিটা। তো ভূমি কোনটা? এটা ভূমি। কোনটা অতিভুজ? এটা অতিভুজ। এটার মান তো এফ দেওয়া আছে, আর ভূমিটা বের করব। তাহলে ভূমি মানে কি? অতিভুজ ইন্টু কস থিটা। তো কত দেব? এফ কস থিটা। এটার নাম কি? লম্ব। তো লম্ব বাই অতিভুজ কি? সাইন থিটা। তো এই লম্ব মানে কি তাহলে? ফাইন, চলো নেক্সট। তাহলে আমরা দুটো পেয়ে গেলাম, ধর্ম পেয়ে গেলাম। নাম্বার 3 ধর্ম কি? চলো ওটা বলি, এটা মিটাই। ভালো করে বুঝলে টাইম একটু লাগবে, বুঝলি? দেখো, এবার যেটা জানবো সেটা হচ্ছে নাম্বার 3। নাম্বার 3 কি বলছে? ধরে নাও যে কোনো একটা পরিবাহী আছে, যে কোনো একটা পরিবাহী যে কোনো রকম দেখতে হতে পারে, ডিজাইন যেরকম হোক না কেন। এই একটা ডিজাইন নিলাম, এটা আবদ্ধ নিলাম, এটা কি একটা নিলাম? পরিবাহী। পরিবাহী মানে হচ্ছে কি, এটা একটা মানে এর মধ্যে আধান থাকবে। বলো তো, এই যে পরিবাহীটা আছে, তুমি বলো পরিবাহীর আধান কোথায় অবস্থান করে? এর মধ্যে আমি কিউ পরিমাণ আধান দিলাম, প্লাস কিউ পরিমাণ আধান দিলাম, এর যে কোনো একটা মান হতে পারে। তাহলে এই প্লাস কিউ আধান যখন দেবে, সমস্ত আধানগুলো এই পরিবাহীর পৃষ্ঠে অবস্থান করবে। ঠিক, যদি এটা পরিবাহী না হয় অন্তরক হতো, তাহলে ভেতরে অবস্থান করতে পারতো, ওটা অন্য গল্প। কিন্তু এটার নাম পরিবাহী, আধান সবসময় পৃষ্ঠে অবস্থান করে। ঠিক আছে, এবার শোনো মন দিয়ে, এই
এই যে আছে পরিবাহীটা, এই পরিবাহীর যে কোনো দুটো পয়েন্ট নাও, এই পয়েন্টটা নাও একটা, একটা এই পয়েন্ট নাও, এই দুটো পয়েন্টের বিভব সমান হবে না অসমান হবে? কি মনে হচ্ছে তোমাদের, সমান হবে না অসমান হবে? কেন? সমবিভব যে হতে হবে, তো মানে এই যে আর এর যে মানটা ফিক্স থাকতে হবে, তার মধ্যে ফিক্স নাই। এখানে দেখো, যদি এটা সেন্টার বলে মনে করি আমি, এক্ষেত্রে আটটা কত বেশি, এখানে আটটা কত কম, কম বেশি হবে না সমান হবে? সমান হবে। ওটা বলছি, বলছে যে কোনো দুটো পয়েন্ট নাও, কাছাকাছি হোক বা দূরে হোক, পরিবাহীর কিন্তু পৃষ্ঠে বলছি, ওখানে সবসময় যে তলটা পাবো সেটা হবে সমবিভব তল। যে কোনো দুটো পয়েন্টে বিভবের মানটা সমান হবে। কেন স্যার, কিভাবে? চলো, যখন তুমি বাইরে থেকে কিউ পরিমাণ আধানকে এখানে দিলে, তাহলে আধানগুলো প্রথমে কি করবে, চারদিকে ছড়িয়ে পড়বে। তো যখন প্রথম দিকে ছড়াবে তখন একটু বিভবের পার্থক্য থাকতে পারে, কিন্তু যখন একটা সময় আসবে প্রত্যেকটা জায়গায় সমানভাবে কি বিন্যস্ত হয়ে যাবে, তখন আমরা কি বলি, সাম্যাবস্থা। তাহলে সাম্যাবস্থা যখনই হয়ে যাবে, এই সাম্যাবস্থায় কি হবে, তাহলে প্রত্যেকটা জায়গায় আধানগুলো সমানভাবে কি বণ্টিত হয়ে যাবে। তাই এখানে মনে করো প্লাস 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 প্লাস, তাহলে প্রত্যেকটা জায়গায় সমস্ত আধানগুলো একদম সমানভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে। যখন আধানগুলো সমানভাবে ছড়িয়ে আছে, তাহলে নিশ্চয়ই আধানের কোনো রকম আর সরণ ঘটবে না। তাহলে এই আধান নিশ্চয়ই এদিকে আসবে না বা এই আধান ওদিকে যাবে না। যদি আধানের গমন না হয়, তাহলে আমরা বলতেই পারি ওখানে বিভব সমান আছে। কারণ যখন এখানে মনে করো হাই ভোল্টেজ V1, এটা লো ভোল্টেজ V2, যদি V1 গ্রেটার দেন V2 হতো, তাহলে মনে আছে যে কোনো একটা আধানকে যদি এখানে রাখতাম, তাহলে এই আধানটা এই বরাবর গমন করতো না? মনে পড়ছে কি পড়ছে না? কেন? কারণ যেদিকে এদিকে উচ্চ বিভব নিম্ন বিভব, একে ঠেলতো, ঠেলে ও কি করতো, ওইদিকে যেত, গমন করতো নিজে নিজে। তখন কিন্তু কি হতো, শক্তির হ্রাস হতো। কোন শক্তিটা কমতো? ওর মধ্যে যে শক্তিটা জমা ছিল, মানে স্থির শক্তিটা জমা ছিল, ওটা শক্তি কমবে। আর কোন শক্তি বাড়বে? অতিশক্তি। তো বলেই তোমার লিখছিলাম এর আগের দিন, হ্রাস শক্তি সমান সমান শক্তির বৃদ্ধি। লিখছিলাম না যে কিউ ভি পরিমাণ শক্তি হ্রাস হবে। আর যদি লিখছিলাম না ই কে, মানে ই কে মানে কোনটা অ্যাকচুয়ালি, হাফ অফ এম ভি স্কোয়ার। এটা ছোট হাতের ভি আর এটা বড় হাতের ভি। তোমরা এত বুঝতে পারছো না মনে হয়, এটা এর আগের দিন ক্লাস হয়েছিল। যাই হোক, তো সেক্ষেত্রে এটা, হ্যাঁ এটা আমরা যেমন জানতে পারছি। তো সেক্ষেত্রে এখানে তাহলে এই আধানটা এদিকে গমন করছে, এর মানে হচ্ছে ভোল্টেজের পার্থক্য আছে। কিন্তু যখন সাম্যাবস্থা হয়ে যাচ্ছে, তখন এখানকার আধান এখানে যাচ্ছে না বা এখানকার আধান এখানে আসছে না, আধান গমন হচ্ছে না, এর মানে বিভবটা কি আছে, সমান আছে। তার মানে নিশ্চয়ই এই তলটা কেমন, সমবিভব তল। তাহলে কি জানতে পারলাম, যে কোনো পরিবাহীর আকার যেমন হোক, গোলাকার হোক, বৃত্তাকার হোক, ডিম্বাকার হোক, এবড়ো খেবড়ো যেমনি হোক না কেন, ওর সবসময় সারফেসে বিভব সমান থাকে। বোঝা গেল? হ্যাঁ, নলেজ। ঠিক। নাম্বার 4 কি বলছে শিক্ষার্থী বন্ধুরা, দেখো। এটা প্রমাণ করতে হবে না, না এমনি বললে হবে খালি? হ্যাঁ, দেখো কি বলছি, দুটি সমবিভব তল পরস্পরকে ছেদ করে না। এর মানে কি, ধরে নাও এটা যদি একটা সমবিভব তল হয় আর এটা যদি একটা সমবিভব তল হয়, এই দুটো তল পরস্পরকে ছেদ করবে না। কেন স্যার? কারণ যদি ছেদ করে, আমি ধরে নিলাম ছেদ করছে, মনে কর ধরে নিলাম ছেদ করছে, তো যদি এরকম আরেকটা তল নিলাম, এটা একটা সমবিভব তল নিলাম, তাহলে বলো তো আচ্ছা এটা যদি একটা সমবিভব তল হয়, এমন হতে পারে কি পারে না? এটা হচ্ছে কার জন্য, সুষম। এটা কি একটা পজিটিভ চার্জ কিউ এর জন্য, ঠিক আছে। এটা একটা তল, কোন তল, সমবিভব। আরেকটা মনে করো এভাবে আছে, মনে করো, ঠিক। এবার যদি এই পয়েন্টটাতে আমি স্পর্শক আঁকার চেষ্টা করি, তাহলে নিশ্চয়ই এই তলটার জন্য এটা হবে কি, স্পর্শক। আবার এটার জন্য কি, আবার এখানে স্পর্শক। তো একটা তলে ফের দুটো স্পর্শক কেন?
তোমাদের ক্লাস 10-এ শিখেছো না যে বৃত্ত হোক বা গোলক হোক একটা পয়েন্টে একটা স্পর্শক থাকে, কিন্তু আমি এখানে দেখছি এটা তলের জন্য এটা স্পর্শক, এটা তলের জন্য এটা স্পর্শক, তো একটা পয়েন্টে দুটো স্পর্শক আঁকা কোনোদিনও সম্ভব নয়। ঠিক আছে, একটা পয়েন্টে একটা স্পর্শক। সুতরাং তাহলে আমরা যে ধরেছিলাম দুটো তল পরস্পরকে ছেদ করে, কথাটা ভুল, ছেদ করে না।